প্রত্যেকটি দল মিলে বিএনপির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বসেছে। আসলে কেন? দুইটা দাবি আছে। একটা দাবি হচ্ছে যে বিএনপির লোকাল লিডাররা মানুষকে ঘরে ঘরে গিয়ে ভয় দেখিয়েছে। বিএনপির লোকাল লিডাররা রাতে গিয়ে টাকা বিলি করেছে এবং তারা ফলাফল বিভিন্ন কেন্দ্রে আটকে রেখেছে। এতগুলো ভুয়া ভোট, ভুয়া ব্যালট পেপারে তারা খেজুর গাছ মার্কা দিয়ে এসেছে এবং তখন আমাকে তারা মারতে গিয়েছিল বিএনপির লোকজন। সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছে বিএনপিকে হারানোর জন্য, বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল। এবং এইমাত্র তারেক রহমান জামায়াতে আমিরের বাসায় গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়ে অসংখ্য নেতাকর্মী আহত। এইমাত্র তারেক রহমান জামাতে ইসলামী আমিরের বাসায় গিয়ে কঠিন বিপদের মুখে পড়েছে। বাংলাদেশ পুলিশের প্রধান অর্থাৎ আইজিপি বাহারুল আলম তিনি পদত্যাগ করেছেন। এই খবরটা শেখ হাসিনার চাচা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। স্মরণকালের সেরা নির্বাচন উপহার দিতে চাইছিলেন, যে উচ্ছ্বাস নিয়ে কথা বললেন। 11 তারিখে সাহস পাইল না, 12 তারিখে ভোটটা হয়ে গেল, বিএনপি পাশ করলো, তারপরে রাত্রেই শুরু হয়ে গেল মানুষের বাড়ি গাড়িতে হামলা, আগুন দেওয়া। প্রধানমন্ত্রী হয়েও মহাবিপদে তারেক রহমান। চাঁদাবাজি দুর্নীতির পথ বন্ধ করে দিল জামায়াত। প্রধানমন্ত্রীর একছত্র ক্ষমতার দিন শেষ। হ্যাঁ ভোটের বিজয়ী টেনে ধরবে সরকারের লাগা। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। নির্বাচন হয়েছে মাত্র 2 দিন, এর মধ্যেই 11 দলীয় জোট, অর্থাৎ আগামী দিনে যারা বিরোধী দল হিসাবে বা তাদের জোট সঙ্গী হিসাবে কানেক্টেড হয়েছেন, প্রত্যেকটি দল মিলে বিএনপির বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বসেছে। আসলে কেন? দুইটা দাবি আছে। একটা দাবি হচ্ছে যে 30টি আসনে ফলাফল সঠিক হয়নি, দাবি হচ্ছে জামাত ইসলামের। ওই আসনগুলোতে পুনর্ভোট বিবেচনা করতে হবে বা গণনা করতে হবে, এরকম একটা দাবি আছে যে এখানে মেকানিজম হয়ে গেছে। অপরদিকে তাদের আরেকটা দাবি হচ্ছে সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা হয়েছে। আজকে আমি দেখলাম এনসিপির যিনি প্রধান আছেন এক ধরনের আসিফ মাহমুদ, তিনি বলেন প্রায় 1000-এরও বেশি মানুষ নাকি আহত হয়েছে। তবে তথ্যসূত্র কতটুকু সঠিক বেঠিক এটা নিশ্চয়ই তিনি ভালো জানেন। আর এই ঘটনাগুলোতে সরাসরি কানেক্ট করা হচ্ছে বিএনপিকে। ইভেন বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ মিলা একসাথে আসলে এনসিপির বিরুদ্ধে বা জামাতের বিরুদ্ধে জোট বেঁধেছে, বা আওয়ামী লীগের ভোটগুলা বিএনপি পাইয়া ক্ষমতায় গেছে। সো এরকম নানান বক্তব্য যখন দিচ্ছে, তখনই দেখলাম যে আপনার 11 দলীয় জোট তারা আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে। অর্থাৎ আমি যখন নিউজটি করছি আজকে শনিবার, আগামীকালকে রবিবার, তার মানে পরশুদিন একটা বিক্ষোভ মিছিল হবে রাজধানীতে। আসরের পর বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হবে। আজকে 11 দলীয় জোটের লিয়াজু কমিটির একটা বৈঠক হয়েছে। যেমন গতকালকে এনসিপির নেতা আক্তার, সার্জিস অনেকেই বলছিল যে বিভিন্ন জায়গায় তাদের রংপুর উত্তাল, এমনকি সেখানে আক্তারের বিরুদ্ধে স্লোগান হয়েছে। তাদের বক্তব্য, তাদের নেতাকর্মীদেরকে মাইকে ঘোষণা করে আপনার বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। কোথাও কোথাও জামাতের অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। আবার বিএনপিরও দেখছি আমরা অভিযোগ আছে যে জামাত অধ্যুষিত এলাকায় তাদের নেতাকর্মীদের বাস টাস ভাঙা হয়েছে, বাড়িঘর পোড়ানো হয়েছে। অর্থাৎ নানান ধরনের অভিযোগ কিন্তু আছে। প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগগুলোর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো একটু বিপাকে পড়ি। আবার ধরেন যে দলের সাপোর্টার আছি, আমি মনে করি যে না, আমার দল যখন মারবে আমরা ঠিক আছি, অন্য দল মারলে এরা ফেসিস্ট, এরা আসলে বিরোধী, আমরা মক করলে ওকে, ওরা করতে গেলেই তখন ঝামেলা। তো এই বিষয়গুলোকে মাথায় নিয়ে নির্বাচন পরবর্তী সারা বাংলাদেশে ছোটখাটো কিছু ঘটনা কিন্তু আসলেই ঘটেছে। আর এই ঘটনাগুলোর কারণে বলা হচ্ছে যে যেহেতু বিএনপি শক্ত অবস্থানে আছে বা সরকার গঠন করছে, সো তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় আপনার প্রতিশোধ নিচ্ছে। এটা এনসিপির দাবি, এমনকি জামাত ইসলামের দাবি। সেই দাবি থেকে তাদের বক্তব্য, ভোটের আগেও দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত 21টি সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে আপনার 11 দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন এই যে অভিযোগ বা পাল্টা অভিযোগ, এই সকল কিছুর মধ্যে আপনার এই ধরনের বিক্ষোভ মিছিল আমি জানি আসলে কতটুকু ফলপ্রসূ হবে। তবে হবে, যেহেতু এখন জামাতের সাথে আর অনেকগুলো দল আছে, এর মধ্যে প্রধান দল হিসেবে আমরা যদি ধরতে পারি এনসিপি, তারপরে হচ্ছে আপনার মামুনুল হক সাহেবের যে দল, সবকিছু মিলিয়ে তারা যদি একত্রিত হয়ে মাঠে নামে একটা রিয়েকশন হবে। তবে বিএনপির নেতাকর্মীরাও আপনার দেখা গেছে বিভিন্ন জায়গায় শক্ত অবস্থানে আছে, তারাও আপনার ছাড় দেওয়ার পক্ষে না। এমনকি যেমন ধরেন বিএনপি নেতাকর্মীদেরকে যাদেরকে, যেমন মির্জা আব্বাসের, নাসিরুদ্দিন পাটোয়ারি যে পরিমাণ গুতাইছে, তো এই যে ধৈর্য ধরা পয়সা ছিল, একের পরে কথা বলছে, হাফ প্যান্ট পরে বসে রাখবে, গ্যাংস্টার, সে এটা সে ওইটা, মানে ব্লা ব্লা ব্লা। ওই যে পুরনো ঝালগুলা যদি সুযোগ পায়, স্বাভাবিকভাবে যে কোনো দলই মিটাইছে না, আওয়ামী লীগের বিপরীতে অন্যরা মিটাইছে না যতটুকু পারছে, যারা অন্যায় দুর্নীতি করছে। তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটতে পারে। তো দেখা যাক এটাকে নতুন সরকার মানে বিএনপি সরকার কিভাবে ব্যালেন্স করে। বাংলাদেশ পুলিশের প্রধান অর্থাৎ আইজিপি বাহারুল আলম তিনি পদত্যাগ করেছেন। এই খবরটা আজকে দুপুরের পর থেকেই ছড়িয়ে পড়েছে। মন্ত্রণালয়ে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন, এই খবর বিভিন্ন গণমাধ্যম করেছে।
তার পদত্যাগের গুঞ্জন যখন চলছে, মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়নি এখন পর্যন্ত। এই খবরের পাশাপাশি এমন খবরও চলছে যে কিছুদিন আগে উপদেষ্টারা যখন লাল পাসপোর্ট জমা দেন, তিনিও অনেক আগে ভাগে লাল পাসপোর্ট জমা দিয়েছিলেন, জমা দিয়ে নিজস্ব সবুজ পাসপোর্ট নিয়েছিলেন এবং এই সরকারের দায়িত্ব পালন শেষে তিনি বিদেশে চলে যাবেন এরকম খবরও ছড়িয়ে পড়েছিল। এবং তখন থেকেই একটা আলোচনা চলছিল যে আইজিপি বাহারুলের সঙ্গে বিএনপির রাজনৈতিক সম্পর্ক ভালো নয়, এই কারণেই তিনি দেশে হয়তো নাও থাকতে পারেন। আরও অনেক কিছু আলোচনা হয়েছে, আলোচনায় এসেছে। আইজিপির এই পদত্যাগ গুঞ্জন এবং দেশ ছাড়ার যে গুঞ্জন, সেই গুঞ্জনটা শেষ পর্যন্ত কত দূর যাচ্ছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের পুলিশ প্রধান তিনি পদত্যাগ করেছেন, এই খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক গণমাধ্যমেই এই খবর করেছে। কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি। এই খবর পরবর্তীতে যেটা দেখা যায় যে এই খবর কালের কণ্ঠ আবার মুছেও ফেলে। কালের কণ্ঠ এই খবর যখন মুছে ফেলে তখন আমরা নতুন খবর হতে দেখি। নতুন খবর কিছুক্ষণ আগে রাতে নতুন খবর যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে তিনি পদত্যাগ করেননি। এই খবরটা আমরা প্রথম নিশ্চিত করতে দেখি ডিবিসি নিউজকে। ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পদত্যাগ করেননি আইজিপি বাহারুল আলম। এই খবর বলছে ডিবিসি, অর্থাৎ ডিবিসি নিশ্চিত করছে যে আইজিপি বাহারুল আলম পদত্যাগ করেননি। এই খবর যখন ডিবিসি দিচ্ছে তখন আমরা দেখছি চ্যানেল আই তারা আবার ভিন্ন খবর দিচ্ছে। তারা একেবারে সরাসরি আইজিপির সঙ্গে কথা হয়েছে তাদের এমনটা দাবি করছে এবং এমনটা দাবি করে তারা বলছে আইজিপি নিজেই বলেছেন যে তিনি পদত্যাগ করেননি। তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি গেল, তার নিজের পুলিশ দপ্তরে তিনি মিটিংয়ে এই পদত্যাগের কথা বললেন, এই খবরগুলো কোথা থেকে এলো? চ্যানেলের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পদত্যাগের গুঞ্জন আইজিপির স্পষ্ট বার্তা না। অর্থাৎ এই যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে সমস্ত গণমাধ্যমে খবর হয়েছে, আইজিপি চ্যানেল আইকে নিশ্চিত করেছেন তিনি পদত্যাগ করেননি। চ্যানেল আই বলছে যে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন ওঠার পর নিজেই বিষয়টি অস্বীকার করলেন। আজকে দুপুরে আইজিপি পদত্যাগ করেন এমন খবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ হেডকোয়ার্টার্সে ছড়িয়ে পড়ে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সকালে 21 ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আইজিপি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন। বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত কিছু না বললেও দুপুরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেননি। বিষয়টি নিয়ে পুলিশ সদর দপ্তরের কর্মকর্তাদের মধ্যেও বিস্ময় দেখা দিয়েছে। খবরটি বাহিনীর সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এর আগে গত জানুয়ারি মাসে আইজিপি তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেছেন, যা তার পদত্যাগের গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে। অর্থাৎ ওই ঘটনায় এই যে পদত্যাগ তিনি করেছেন এটাকে সত্য বলে ভাবাচ্ছে মানুষকে। অবসরে যাওয়া বাহারুল আলম 2024 সালের 20 নভেম্বর 2 বছরের চুক্তিতে আইজিপি হিসেবে নিয়োগ পান। সরকার তাকে নিয়োগ দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পরে বিএনপি নেতৃত্বের নতুন সরকার গঠনের আগ মুহূর্তে আইজিপি পদত্যাগের বিষয়টি ছড়িয়ে পড়লে রাতে আইজিপি বাহারুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, আমি পদত্যাগ করি নাই। তিনি চ্যানেল আইকে বলেছেন তিনি পদত্যাগ করেননি। আমরা দেখেছি যে 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশ প্রধান হিসেবে নিয়োগ পান মইনুল ইসলাম। এরপরে মইনুল ইসলামকে সরিয়ে বাহারুল আলমকে 2 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। বাহারুল আলম এর আগেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে 2009 থেকে 13 সাল পর্যন্ত তিনি জাতিসংঘের সদর দপ্তরে শান্তিরক্ষা বিভাগে পুলিশের লিয়াজো অফিসার হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন। ক্রোয়েশিয়া, সার্বিয়া, কাসাভো ও সিয়েরা দায়িত্ব পালন করেছেন। 2 দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা অবসরে গিয়েছেন 2020 সালে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে বেশিরভাগ সময় তিনি বিদেশে কাজ করেছেন। বিদেশে কাজ মানেই ব্যাপারটা লোভনীয়, কারণ বিদেশে থাকলেই ইনকাম অনেক বেশি বেড়ে যায়। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক খারাপ যদি থাকতো তাহলে এই বিদেশে তাকে লোভনীয় জায়গায় সরকার কেন পাঠালো, এই আলোচনাও রয়েছে। আবার বাহারুল আলম সম্পর্কে অনেকে এরকম আলোচনাও করার চেষ্টা করেন যে 111-এর সরকারের সময় তিনি পুলিশের একটা বাহিনীর প্রধান ছিলেন। সেই প্রধান থাকার সময়ে তারেক রহমানের গ্রেপ্তারের ঘটনা এবং তারেক রহমানের রিমান্ডে নেওয়ার ঘটনা, এই ঘটনাগুলোর সঙ্গে অনেকে আইজিপির নাম সংযুক্ত করতে চান এবং সেগুলো সংযুক্ত করে মুখরোচক আলোচনা তৈরি করতে চান যে বিএনপির সঙ্গে ঐতিহাসিকভাবেই তার সম্পর্ক ভালো নয়। অনেকে বলেন যে এই পুলিশ প্রধানের দায়িত্ব তিনি পালন করার ক্ষেত্রে বিএনপির সঙ্গে তার সম্পর্ক যদি খারাপই হয় তাহলে এরকম একজন বিএনপির সঙ্গে সম্পর্ক খারাপ থাকা ব্যক্তিকে পুলিশ প্রধান হিসেবে রেখে বিএনপি নির্বাচনে গেল তাহলে কোন মনোবলে, কোন সাহসে, এই ব্যাপারটাও অনেকে আলোচনা করেন। এই কারণেই তার বিদেশে চলে যাওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানুয়ারি মাসে তিনি লাল পাসপোর্ট জমা দিয়েছেন, লাল পাসপোর্ট জমা দিয়ে সবুজ পাসপোর্ট নিয়েছেন, বিদেশে চলে যাবেন এরকম গুঞ্জন জানুয়ারি মাস থেকেই শোনা যাচ্ছিল। সেই গুঞ্জনটা আজকে পদত্যাগের গুঞ্জনের মধ্য দিয়ে আরও বেশি বেড়ে যায়, যেটা শেষ পর্যন্ত চ্যানেল আই কনফার্ম করছে যে তিনি পদত্যাগ করেননি। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
মন্ত্রণালয়ে যে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের ডিবিসি নিউজ বলছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এই ব্যাপারে তারা চিঠি পাননি হাতে এখন পর্যন্ত, সেই রকম খবর দিচ্ছে। তাহলে তিনি তার পুলিশের মিটিংয়ে, ইন্টারনাল মিটিংয়ে পদত্যাগের প্রসঙ্গ তুললেন, তিনি আর থাকছেন না, কর্মকর্তারা তাকে অনুরোধ করলেন থাকার জন্য। এই খবরগুলো কোথায় থেকে ছড়িয়ে পড়লো সেটাই বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় বর্তমান আইজিপি কি বিএনপির সময়েও দায়িত্বে থাকতে পারবেন, নাকি তাকে সরিয়ে দেওয়ার আগে তিনি সত্যি সত্যি নিজে থেকেই পদত্যাগ করবেন? আজকে প্রথম আলোর মূল শিরোনাম ছিল কোনো অবস্থায় প্রতিহিংসা নয়। তিনি কালকে বলেছেন এই কথা, বলেছেন ঐক্য স্থাপিত হইতে হবে সব স্তরে। আজকে সেই ঐক্য একটা নজির ঘটলো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। সেখানে শেখ হাসিনার চাচা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। খেয়াল করেন তো, ইউনূস সরকার আসার পর অনেক মুক্তিযোদ্ধা মারা গেছে, রাষ্ট্রীয় দাফন কয়জনের হয়েছে? মানে মুক্তিযোদ্ধাদের অনেকেই বা অধিকাংশই বলা যায় কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বা অন্যান্য সহযোগী নানা সংগঠনের সাথে যুক্ত। তো এবং মুক্তিযোদ্ধা মানেই হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগ, এই তকমাটা দেওয়া হতো, যার জন্য রাষ্ট্রীয় মর্যাদা দূরে থাকুক, কোনো রকমে কবরে শোয়াইতে পারলেই রক্ষা। এরকম আওয়ামী লীগের অনেকেই মারা গেছে কিন্তু রাষ্ট্রীয় মর্যাদা পায় নাই। এই প্রথমবারের মতন একেবারে শেখ হাসিনার রক্ত, আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো। রোববার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এখনো কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসেনি, তার আগেই দেখেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা সেফ যে তারা নিঃশঙ্ক চিত্তে আজকে দাফন করতে পারলো শেখ কবির হোসেনকে, শেখ হাসিনার চাচাকে। 86 বছর বয়সে তিনি শনিবার সকাল 10:30 রাজধানী স্কয়ার হাসপাতালে মারা যান। রোববার বেলা 11:30টায় একটা অ্যাম্বুলেন্সে তার মরদেহ ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। তারপরে সেখানে দেখেন টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসনের নবনির্বাচিত এমপি এস.এম. জিলানী, জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, শেখ কবিরের ভাই শেখ নাদির হোসেন লিপু, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে দাফন করে। চিন্তা করেন যে এটা হইল ইউনূস সরকারের আমলেই হইল, ইউনূস সরকার এবং বিএনপি সরকারের মাঝামাঝি সময় আসে। তার মানে হাওয়াটা কিন্তু আসলে ঘুরতেছে। সেই কোনো কিছুতে হলেই মানে আওয়ামী লীগ জ্বালায় দাও, পুড়ায় দাও, এই অবস্থাটা নেই। আজকে এই শেখ কবির হোসেন অত্যন্ত লাকি। এইরকম ঘটনা যদি আরো 2-3 মাস আগে ঘটতো, যেখানে এইভাবে মর্যাদা দেওয়া হয়েছে, দেখা গেল যে কবরের মানে ওই লাশ তুলে জ্বালাই দিত অথবা কবর তছনছ করে ফেলা হতো। এই হিংসার চর্চাটা আমরা দেখছি, যার জন্য মানুষ এখন এই হিংসা থেকে মুক্তি পেতে চায়। আজকে এই মুক্তির একটা নিদর্শন আমরা দেখলাম গোপালগঞ্জের খোদ টুঙ্গিপাড়ায়। নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষের বাড়িঘর জয় বাংলা করার আমাদের যিনি কি বলে যে মূল নায়ক আছেন পিনাকি দা। তো আজকে ওনার বাড়ির সামনে মানে গতকালকের একটা ভিডিও দৃশ্য, যে বগুড়াতে সম্ভবত তার যে বাসভবন আছে সেই বাসভবনের সামনে প্রকাশ্যে একদল নেতাকর্মী এভাবে স্লোগান দিয়েছেন। কেন আসলে পিনাকির বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরাও এই মুহূর্তে অসন্তুষ্ট, এটা নিশ্চয়ই কারোর বোঝার বাকি নাই। পিনাকি ইলিয়াস সর্বোচ্চ লেভেলে চেষ্টা করেছে বিএনপিকে হারানোর জন্য, বিশেষ করে মির্জা আব্বাস থেকে শুরু করে মির্জা ফখরুল এবং তারেক রহমানকে নিয়েও। আপনার পিনাকি প্রতিনিয়ত যে ধরনের বক্তব্য দিয়েছেন, অতীতে শেখ হাসিনা অথবা বঙ্গবন্ধুকে নিয়ে যে ধরনের বক্তব্য দিতেন, সর্বশেষ পর্যায়ে এসে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এই দুজনকে ছাড়া তারেক রহমানকে নিয়ে নানা ভিডিও বানিয়েছিল পিনাকি ভট্টাচার্য। তো এমনকি নির্বাচনের আগের দিনও ইনকিলাব জিন্দাবাদ, হাদি জিন্দাবাদ বলে কান্দারেন্দা ভিডিও দিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে ধরেন যারা এই বিষয়গুলো নিয়ে ঝামেলায় পড়ছে বা ভোটের মধ্যে টেনশনে ছিল, তাদের মধ্যে একটা জোয়ার উচ্ছ্বাস আসছে। ধানমন্ডি 32-এ বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি ভট্টাচার্য, মানে বারবার সেনাবাহিনী সহজন মানে উচ্ছ্বসিত জনতা সমান করে ফেলে। তো পিনাকি কি ভাবছিল যে তার বাড়ির সামনেই 32-এর চিত্রের কাছাকাছি লেভেলের হবে? তবে ভাগ্য ভালো, পিনাকির বাড়িঘর ভাঙচুর হয় নাই, শুধু এখানে স্লোগান দেওয়া হয়েছে। তবে কিছুটা কপাল খারাপ হচ্ছে এই জায়গায় পিনাকি এবং ইলিয়াসের, যে আওয়ামী লীগ সরকারের সময় তারা সরকারকে নিয়ে নানান মন্তব্য করেছে, পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, তো সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ সরকারের চক্ষুশূল ছিল। পরবর্তীতে ওই সময় তাদেরকে বিএনপির নেতাকর্মীরা প্রায় ধরেন মাথায় তুলে নাচতো। আর যখন সরকার পতন হলো, দেখা গেল যে এই গত 18 মাসে বিএনপির বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরি করেছিল পিনাকি ভট্টাচার্য, এমনকি জামাত এনসিপির পক্ষে তাদের একটা শক্ত অবস্থান ছিল। তো যখন পিনাকি আপনার দিনরাত বিএনপিকে গুতাগুতি করে আসলে এরকম কোনো কিছু করতে পারলো না, যখন ভোট দিয়ে বসলো, তখন আপনার পিনাকির বাড়ির সামনে গিয়া এই যে দৃশ্যপট ভিডিওর প্রথমে আমরা দেখলাম, সেই বিরল দৃশ্যের দেখা মিলল। এখানে একটা মজার বিষয় হচ্ছে, এর আগেও আপনাদের খেয়াল থাকার কথা, আমি নিজে একটা ভিডিও করছিলাম যে পিনাকির বাড়িতে গভীর রাতে কে বা কারা ক্যামেরার সামনে গিয়া একটা অগ্নিকাণ্ড ঘটাতে চেয়েছে, ছোটখাটো, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তখনও পিনাকি এটা নিয়ে অনেক বক্তব্য দিয়েছিল। বা আজকের দিনে তার বাড়িতে গিয়া প্রকাশ্যে মানুষ ভিডিও ফুটেজ করে স্লোগান দিচ্ছে, মিছিল করছে।
পিনাকিদার একটা জিনিস হয়তো বোধগম্য না, এদেশের মানুষে আপনি যা শিখাইবেন এটা দিন শেষে আপনার উপরেই ভাই ফিরে আসবে, অর্থাৎ মবের সংস্কৃতি। এতদিন আপনি বিএনপি নিয়ে কথা বলছেন, ক্ষমতায় ছিল না। এখন যদি বিএনপি নিয়ে বা তারেক রহমানকে নিয়ে দেখেন, অন্যায় করলে আমরাও কথা বলি, সবাই বলি, তবে যেভাবে কাউন্টার করা হয়েছে বা আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হয়েছে নেগেটিভলি, যে তারেক রহমানের এই প্ল্যান হচ্ছে দেশ বিক্রির প্ল্যান, ভারতের সাথে আঘাত করছে, এই করছে সেই করছে, যেখানে পিনাকিদা নিজেই ভারতের পাসপোর্ট নিয়ে তিনি মানে দেশ ছাড়ছেন। তো এরকম অনেক কিছুর মধ্যে তিনি যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন সেটা কাজে দেয় নাই। আর আজকে উল্টা ওনার বাড়ির সামনেই আমরা ধানমন্ডি 32-এর চিহ্ন মানে চিত্র না, ওটা 100 হলে এটা ছিল 10। তবে ভবিষ্যতে এমন ঘটনা হয়তো বা আর ঘটতে পারে, দেখা যাক কি হয়, সময় বলে দিবে। ভালো থাকুন। 11 তারিখে সাহস পাইল না, 12 তারিখে ভোটটা হয়ে গেল, বিএনপি পাশ করলো, তারপরে রাত্রেই শুরু হয়ে গেল মানুষের বাড়ি গাড়িতে হামলা, আগুন দেওয়া। সবচেয়ে কষ্টের ব্যাপার, একজন বোনের উপরে অমানবিক জুলুম হয়েছে নোয়াখালীতে। এর আগেও নোয়াখালীতে যে সুবর্ণার চরে একই ঘটনা ঘটছে, এখানে বোন 3 সন্তানের মা। এই ঘটনাটাই পুরো ফেসবুকে ছায়া গেছে, ইউটিউবে সবাই প্রতিবাদ করতেছে। আসামি ধরা পড়লো কিনা এরকম কোনো নিউজ দেখতেছি না, আপনাদের চোখে পড়ছে কিনা জানি না। এগুলো কে থামাবে? নাই তো কেউ, তাই না? শুনবে ওনার কথা? হ্যাঁ, তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলতেছে এগুলো আমি চাই না, এগুলো আমি পছন্দ করি না। সন্ত্রাসীদের উনি পছন্দ করে না বলেই তো 9-10 হাজার বহিষ্কার করছে। এখন আর কি করবে? আইনের হাতে তুলে দিবে, এই তো না? কিন্তু আইন কেন ওনার আদেশের, ওনার হুকুমের অপেক্ষা করবে? তা তো করা উচিত না। আইনের তো দেখা উচিত না কে তারেক রহমান, কে ডক্টর ইউনূস, কে ডাক্তার শফিকুর রহমান স্যার, তা তো দেখা উচিত না। তা তো আইন দেখবে না, যে অপরাধ করবে তাকে ধরবে। যাই হোক, এই দেশে বোধহয় এগুলা চলতেই থাকবে, এগুলা নিয়ে বইলা লাভ নাই। দেখেন জামাত ইসলাম ওনাদের পাশটাকে, মানে ওনারা যে বিজয় হয়েছে ওইটাকে শুভেচ্ছা জানাইছে, কোনো রকম মিছিল টিছিল বাইর করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু গত 2-3 দিনে দেখতেছে জুলুম আর জুলুম, আবার জুলুম শুরু হয়ে গেছে। 11 তারিখে যেটা সাহস পায় নাই, 12 তারিখে রাত্রে সেটা কিভাবে সাহস পায়? তার মানে 11 তারিখে তারা ভয় পাইতো, 11 দলকে ভয় পাইতো। যখনই পাশ করছে বুঝা ফেলাইছে আর কিছু করতে পারবে না, প্রশাসন আমাদের সঙ্গে। এই তো যে প্রশাসন আমাদের সঙ্গে, যার জন্য আক্রমণটা, যার জন্য এই যে জুলুমটা একটি বোনের উপরে মুখে নিতে চাই না। কি হয়েছে আপনারা সবাই জানেন। 11 তারিখে সাহস পাই নাই, কিন্তু 12 তারিখে সাহস পাইছে রাত্রে। কেন? প্রশাসন আমাদের বিজয় হয়ে গেছে, এখন প্রশাসন আমাদের কথায় উঠবে বসবে। আগেই তো বলছে, অনেক রকম মিটিং এ দেখছেন না, তাদের কথায় উঠতে হবে বসতে হবে। থানার কোনো ওসি কাউকে ধরে নেওয়ার কোনো রকম অধিকার নাই, পারমিশন ছাড়া, নেতার অনুমতি লাগবে। এভাবেই চলবে না, এভাবে চলবে না। এতদিন ঘাস কাটছে, আপনারা মনে করেন ডক্টর ইউনূস স্যার তার জীবনের মূল্যবান টাইমের, মূল্যবান সময় তো তার সময় ওই 18 মাস এমনি দিয়ে গেছে। আরে ডক্টর ইউনূস একটা জিনিস রে ভাই, জিনিস কি কইরা রাইখা গেছে, হারে হারে টের পাবেন। ছোটবেলায় যখন রোজার চাঁদ উঠতো না, আমি ছাদে যাই খুব লাফাইতাম, নারিন্দায় ছিলাম তখন, এই কত 13-14 বছর বয়স, নারিন্দায়। তো চাঁদ দেখা, মানে রোজার চাঁদ দেখা খুব লাফায়া লুফায়া ঘরে যখন ফিরছি, আমার মা কইতাছে ইরে সান দেখি লাফাইচ্ছা, রোজা আগ করাইবো। বুঝছেন কিছু? আমার মা কিন্তু পুরো নোয়াখালী ভাষায় কথা বলতো। রোজা মানে চাঁদ দেখা লাফাইস না, রোজা আগ করাইবো, মানে রোজা তোরা হা করাই দিবে। 30টা রোজা রাখা কঠিন, তারপরে ঈদের আনন্দ, এত লাফাইস না এখন। তার মানে কি জানেন? চাঁদ দেখা লাফানো যাবে না। নির্বাচনে পাশ করে ফেলাইছেন, লাফানো যাবে না। কঠিন সময় তো, কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিছে ডক্টর ইউনূস। গিট্টু মারা ব্রেন তো, একদম গিট্টু মারা ব্রেন। এমন এমন প্যাচ খেলে গেছে যেখান থেকে বাইরে হতে পারবেন না। অনেকে মনে করতেছেন জামাত ইসলাম হেরে গেছে। না, জামাত ইসলাম হেরে যায় নাই, জামাত ইসলাম না জিতে গেছে। জামাত ইসলাম জিতে গেছে। আপনারা এই আর 5-6 দিনের মধ্যে টের পাবেন, আপনারা নিজেরাই বলবেন জামাত ইসলাম জিতে গেছে। এখনই দেখেন 30টা আসন নিয়ে অলরেডি মামলায় চলে গেছে, কিন্তু এই 30টা আসনে জালিয়াতি হয়েছে। এখান থেকে ধরেন একটি আসনও যদি আবার বাইর হয় নতুন কইরা যে না এটা ভুল এটা সত্য, মানে যে পাস করছিল সে ভুল এটা সত্য, তার মানে বাকি যে 29টা আছে না, এই 29টার মধ্যে অর্ধেকের বেশি এরকম ফলাফল আসবে, তখনই কিন্তু কলঙ্কিত হয়ে যাবে এই নির্বাচনটা। হ্যাঁ, একটা রায় আসলো যে এই জায়গাটায় ভুল হয়েছে, 30টার মধ্যে একটা রায় পাইলো এই জামাত ইসলাম, মানে 11 দল, এই নির্বাচনটা পুরো কলঙ্কিত হয়ে যাবে, প্রশ্নের মুখে চলে যাবে। কিন্তু তা বলে কি আবার নির্বাচন হবে? না, এটা চাঁদের কলঙ্ক। ডক্টর ইউনূস একটা নির্বাচন দিতে চাইছিল চাঁদের মতো নির্বাচন, সেটা হয়ে গেছে ওই কলঙ্কিত চাঁদ, মানে ওই যে একটু কালো কালো দাগ, এটা থাকবে, এটা মাইনা নিতে হবে, এটা মাইনা নিয়েই সামনে আগাইতে হবে। এই যে আগামীকাল জামাত ইসলাম নামতেছে, কেন নামতেছে? নামতে বাধ্য হইতেছে, রাস্তায় বিক্ষোভ মিছিল করতে বাধ্য। কারণ কি জানেন ভাই? আপনার উপরে জুলুম হয়, আমার উপরে জুলুম হয়। যার উপরে জুলুম হয়েছে সে তো জানে, যার বাসায় রাতে আক্রমণ হয়েছে ওই বাসার মা বোনদের অবস্থাটা দেখেন, বাচ্চাদের অবস্থাটা দেখেন, কতটা ভয় পাইছে, বাড়িতে আগুন জ্বালায় দিছে। এরকম 15টার প্রমাণ আছে এই 11 দলের হাতে, 15টার একদম চাক্ষুষ প্রমাণ আছে, ভিডিও টিডিও সহকারে, ভয়েস আছে, সব আছে। কি করবেন এখন বলেন? দেখেন তারেক রহমান কি এটা চায়
যে ওনার দলের লোক এরকম কোনো 3 বাচ্চার মাকে উঠায় নিয়ে যায়, যা ইচ্ছা তাই করুক? উনি কি চাইতে পারে? নিশ্চয়ই না। উনি মেয়ের কাছে মুখ দেখাবে কেমনে, ওয়াইফের কাছে মুখ দেখাবে কেমনে? ওনার সমাজ আছে না, সমাজের কাছে মুখ দেখাইতে পারবে যে আপনি ক্ষমতায় আসলেন, আপনার আমলে এরকম একটা ঘটনা ঘটলো? ওই একই ঘটনা ভাই ওই যে সুবর্ণার চরে ঘটছিল। ছি, লজ্জার ব্যাপার, তাই না? প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।